গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান নারী চরিত্র জিলংকে দেখতে পাই। সে বসে বসে উপন্যাস পড়ছিল। তখন তার মাস্টার তাকে কিছু বলছিল, কিন্তু তার মনোযোগ পুরোপুরি উপন্যাসেই ছিল। সে সেই গল্পের কথা বলছিল, যে এই গল্পের সাপোর্টিং মহিলা চরিত্রের নাম সিমি। এরপর সেই গল্পের প্রথম পার্ট পড়ে বলে, মানুষ এত বোকা কেন, আমি তো এটা সহ্যই করতে পারছি না। তখনই হঠাৎ করে তার উপরে বজ্র পড়ে, আর সে সরাসরি সেই উপন্যাসের ভেতরে প্রবেশ করে। তখন তার মাস্টার বলে, আমি তো আগে থেকেই জানতাম তোমার সাথে এমন কিছুই ঘটবে, আর যখন তুমি নিচে যাবে তখন তোমার জীবনে প্রেমের ঝামেলা আসবে। এদিকে জিলংয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন তার সিমির স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সে মনে করে কিভাবে তার স্বামী অন্য এক মেয়ের জন্য তার উপরে অত্যাচার করত। তাই সিমি মন্দিরে এসে মাস্টারকে বলছিল, ওরা আমাকে কোনো দিন শান্তি দেবে না। এই কথা বলেই সে তার মাস্টারের সামনে নিজের জীবন নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সিমির ওপরে বজ্র পড়ে, আর জিলং তার ভেতরে প্রবেশ করে। তখন জিলং বলে, আমাকে এমন শাস্তি কেন দেওয়া হলো? এমন সময় সিমির স্বামী চ্যান আসে ডিভোর্স নিতে। তখন জিলং রেগে বলে, কার সাহস হলো আমাকে বিরক্ত করার? এরপর চারপাশ দেখে সে বুঝতে পারে সে এখন সেই সাপোর্টিভ মহিলার চরিত্রে ঢুকে পড়েছে। তখন তার সামনে দাঁড়িয়েছিল সেই ব্যক্তি যে তাকে ডিভোর্স দিতে চাইছিল। জিলং তখন তার ম্যাজিক চোখ দিয়ে দেখে বলে, তোমার চারপাশে অনেক কালো হার্ট ঘুরছে। এর অর্থ হলো তোমার প্রেমিকা অবশ্যই তোমার সাথে প্রতারণা করবে, তোমার জীবনে খারাপ কিছু ঘটবে, আর হয়তো তুমি কোনোদিন বাবা হতে পারবে না। এই সব কথা শুনে চ্যান রেগে বলে, তুমি কতটা নির্লজ্জ, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ যেন আমি কোনোদিন বাবা হতে না পারি। এই বলেই সে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই জিলং তার সামনে একটা ক্যাকটাস এনে দেয়। তখন তার হাতে কাঁটা গেঁথে যায়, তাই সে চিৎকার করে মাটিতে বসে পড়ে, আর তখনই তার দুই পায়ের মাঝে একটা কাঁচি পড়ে, যেটা দেখে চ্যান আতঙ্কিত হয়ে যায়। তখন জিলং বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এবার তুমি বেঁচে গেছো। তারপর চ্যান উঠে জিলংকে বলে, পাগল মেয়ে, কি চাও তুমি? জিলং তখন বলে, আমি তোমার ভাগ্য গণনা করেছি, এখন তুমি আমায় পেমেন্ট করো। আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, তাই আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি। তুমি আমাকে ৫৮,৪০৪ টাকার ২০% ছাড় দিয়ে বাকি টাকা দাও। তখনই সেখানে এসে উপস্থিত হয় আমাদের গল্পের প্রধান পুরুষ চরিত্র জুচ্যাং। তখন তার শরীরের ঝলমলে তারা ঝলছিল, যেটা দেখে জিলং তার দিকে তাকিয়ে থাকে। তখনই চ্যান বলে ওঠে, আঙ্কেল, আপনি এসেছেন? কিন্তু জিলং এদিকে জুচ্যাংয়ের কথা ভাবছিল, যে এই চ্যানের আঙ্কেল আর সে অনেক পাওয়ারফুল লোক, কিন্তু বেচারা হৃদরোগের কারণে প্রায় মরতে বসে আছে আর প্রায় অচল হয়ে পড়েছে। এদিকে জিলংয়ের মনের কথাগুলো সব তারা দুজনে শুনছিল। তখন জুচ্যাং বলে, তুমি কি বললে? জিলং কিছু বলার আগেই চ্যান তাদের দুজনের কথার ভিতরে ঢুকে বলে, আমার আঙ্কেল এসে গেছে, এখন তার সামনেই আমাদের ডিভোর্স সম্পূর্ণ হবে, কারণ এই বিয়েটা ছোটবেলায় হয়েছিল, আমি সেটা মানি না। তখন জিলং বলে, ডিভোর্স পরে নিবে, আগে তুমি আমার পাওনা পরিশোধ করো, আমি তোমাকে ২০% ছাড়ও দিয়েছি। চ্যান তখন বলে, তুমি কি মনে করছো আমি তোমার টাকা নিয়ে পালিয়ে যাব? আর কে বলেছিল আমার ভাগ্য দেখার জন্যে? তখন জিলং আবার নিজের ম্যাজিক ব্যবহার করে চ্যানের ভবিষ্যৎ দেখতে থাকে। সেখানে সে দেখে চ্যানের গার্লফ্রেন্ড তার সাথে প্রতারণা করে অন্য এক লোকের সঙ্গে সম্পর্ক করেছে। তখন সে ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। সেই সময় তার প্রেমিকাকে অন্য আরেকজনের সাথে প্রতারণা করতে দেখে সেখানে সে গাড়ি অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। এই সব দেখে জিলং মনে মনে বলে, ওর প্রেমিকা তো শিগগিরই অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে, আর ওর কখনো সন্তানও হবে না। এই সব কথা শুনে চ্যান খেপে গিয়ে বলে, আমাকে অভিশাপ দেওয়ার সাহস কি করে পেলে তুমি? তারপর সে তার আঙ্কেলকে বলে, আঙ্কেল, আপনি শুনেছেন না এখন? কিন্তু তখনই তারা বুঝতে পারে যে জিলং তো এতক্ষণ ধরে কোনো কথাই বলেনি। আসলে এতক্ষণ তারা জিলংয়ের মনের কথা শুনতে পারছিল, আর এসব জিলংই নিয়ন্ত্রণ করে যে কে তার কথা শুনতে পারবে আর কে পারবে না। তখন চ্যান বলে, আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, সে আমার সাথে কখনো প্রতারণা করবে না। তার কথা শুনে জিলং মনে মনে বলে, তুমি যদি জানতে এই মুহূর্তেই তোমার গার্লফ্রেন্ড আরেকজনের সঙ্গে আছে, তবে নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে। তখন চ্যান তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? সে বলে, আমি তো বাড়িতেই আছি, তুমি ফোন দিয়েছো কেন বলো? কিন্তু তার আওয়াজ শুনে চ্যান অবাক হয়ে যায়। সে বলে, তুমি এভাবে অদ্ভুত আওয়াজ করছো কেন? তুমি আসলে কি করছো? তখন তার গার্লফ্রেন্ড বলে, আমি রাস্তায় দৌড়াচ্ছি, তোমাকে কিছুক্ষণ পরে কল দিব। এই বলে সে ফোন কেটে দেয়। জিলং তখন তার ম্যাজিক ব্যবহার করে তার গার্লফ্রেন্ডের পজিশন দেখে বলে, ও সে এখন 4 জনের সাথে মেক আউট করছে, এটাকে নশ্বর পৃথিবীতে কি বলে? তার এই কথা শুনে চ্যান জ্ঞান হারিয়ে ফেলে। তখন গার্ডরা এসে তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর জুচ্যাং জিলংয়ের হাত ধরে বলে, তুমি কি আমার ভবিষ্যৎ বলে দিতে পারো? কিন্তু জিলং তাকে পাত্তা দেয় না। তখন জুচ্যাং মনে মনে ভাবে, আমাকে জিলংকে নিজের কাছে রাখতে হবে, কারণ তার ভবিষ্যৎবাণী শুনে আমি হয়তো আমার পরিবারকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারবো। তখন জিলং তাকে জিজ্ঞেস করে, ডিভোর্সের জন্য এখানে অনেক ক্ষতিপূরণ দেয়া হয়, তাই না? আমি কত পেতে পারি? জুচ্যাং বলে, এখন তোমাকে কেউ ডিভোর্স দিচ্ছে না। এই কথা বলে সে চলে যাওয়ার জন্য ঘুরতেই জিলং বলে, দয়া করে থামো। এরপর সে আবার টাকার প্রসঙ্গ তোলে আর বলে, তাহলে কি আমি 30 মিলিয়ন পেতে পারি? এরপর সে ধীরে ধীরে করে 10 মিলিয়ন বলে, কিন্তু তার বলার স্টাইল দেখে জুচ্যাং রেগে সেখান থেকে চলে যায়। তখন জিলং বলে, ধনী লোকেরা এত কৃপণ কেন হয়?
এরপর সে জুচাংয়ের পেছনে ছুটে যায়। বাহিরে এসে যখন সে জুচাংয়ের গাড়ি দেখে তখন জিলং বলে, ওয়াও, এটা কি তোমার ভিলা? এখানকার মানুষ কি এটার ভিতরেই থাকে? তোমার ভিলার নাম কি? এই কথা বলে সে গাড়িটাকে হালকা ধাক্কা দেয়, কিন্তু তার হালকা ধাক্কায় এতটাই স্পিরিট ছিল যে গাড়িটা বাতাসের গতিতে উড়ে গিয়ে ডাইরেক্ট পানিতে পড়ে যায়। জুচ্যাং তখন এই সব থেকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর জিলং বলে, দেখছো, তোমার ভিলার পিপাসা লেগেছিল, দেখো এখন সে পানি খাচ্ছে। জুচ্যাং তখন রেগে বলে, তুমি জানো ওই গাড়ির দাম কত ছিল? জিলং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, তুমি একটা নতুন গাড়ি কিনে নিও। জুচ্যাং তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন বাসের জন্য অপেক্ষা করছে। এরপর বাস আসতেই সবাই যে যার কার্ড লাগিয়ে বাসে উঠে পড়ে, কিন্তু জিলং কার্ড না লাগিয়ে নিজের শরীর লাগিয়ে বাসে উঠে পড়ে। তখন ড্রাইভার বলে, এটা তুমি কি করছো? তুমি তো এখনও কার্ড ব্যবহারই করলে না। জিলং তখন বলে, এখনই তো আওয়াজ এলো যে আমার এন্ট্রি হয়ে গেছে। তার এসব অদ্ভুত কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তখন জুচ্যাং তার টিকিটের দাম দিয়ে ড্রাইভারকে বলে ওর মাথা ঠিক নেই। এদিকে বাসে উঠেই জিলংয়ের খুব ঘুম পাচ্ছিল, কিন্তু জুচ্যাং তার চোখ টেনে খুলে দেয়। এমন সময় রেড লাইটের কারণে গাড়ি হঠাৎ থেমে যায়। তখন জিলং বলে, তোমাদের বাহনগুলো খুব ধীরে চলছে। এই বলেই সে বাতাসের গতিতে বাসের পেছনে এসে দাঁড়ায়। এরপর সে বাসকে উঠিয়ে নিজের হাতের উপরে নেয়। এদিকে বাসের ভিতরে যারা ছিল তাদের খুব খারাপ অবস্থা হয়, আর অন্যদিকে জিলং বাসটা নিয়ে দৌড়াতে থাকে। তখন আশেপাশে সবাই অবাক হয়ে চিৎকার করে বলে, এই মেয়েটা কি করছে? এ কি কোনো মাস্টার? কিন্তু জিলং তার দৌড়ানো বন্ধ করে না। শেষমেশ সে বাসটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। এরপর সব যাত্রীরা নেমে এসে সবাই বমি করতে থাকে, আর জুচ্যাং বমি করতে চাইলে সে তার পা দিয়ে থামিয়ে দেয়। জুচ্যাং তখন বিরক্ত হয়ে বলে, তোমার পা সরাও। সে পা সরিয়ে ড্রাইভারকে ডাকতে থাকে। ড্রাইভার এসে বলে, তোমাকে কিছুই দিতে হবে না, বরং আমি তোমাকে টাকা দিচ্ছি, কারণ এই বাসটা তুমি এখানে নিয়ে এসেছ। এই বলেই ড্রাইভার তাকে টাকা দিয়ে সেখান থেকে দ্রুত সরে যায়। এমনকি সব যাত্রীরাও তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন জিলং বাসকে বলে, এখন থেকে তুমি আমার সাথেই থেকো। এরপর সে জুচ্যাংকে বলে, তোমার কাছে কি ব্যাকআপ রশি আছে? আমি এটাকে বেঁধে রাখতে চাই। জুচ্যাং তাকে বলে, তুমি ভেতরে যাও, আমি এটাকে দেখব। এরপর সে তাকে বুঝিয়ে বলে ভেতরে যেন সে একটু ভালো আচরণ করে। জিলং সেখান থেকে যেতেই জুচ্যাং আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে বমি করে দেয়। এদিকে জিলং ভেতরে এসে একটি অদ্ভুত পিচ ফল দেখতে পায়। সেখানে স্পষ্ট লেখা ছিল, এই ফল ছিঁড়ে খাওয়া যাবে না। তাই সে গাছটা ধরে নাড়াতে শুরু করে। তার গাছ নাড়ানোর কারণে পুরো বাড়িতে ভূমিকম্প মতো পরিস্থিতি হয়ে যায়। কেউই কিছু বুঝতে পারে না যে কি হচ্ছে। এদিকে জিলং গাছ উখড়ে ফল ফেলে দিয়ে আবার গাছটা ঠিক জায়গায় বসিয়ে দেয়। তারপর মাটিতে পড়ে থাকা ফলগুলো কুড়িয়ে খেতে থাকে। তখন চ্যান এসে রাগে চিৎকার করে বলে, আমার বাড়িতে ঢোকার সাহস কেমন করে হলো তোমার? আর এই পিচ ফল খাওয়া তোমার একেবারেই উচিত না। সেই সময় তার গার্লফ্রেন্ড রুয়ান এসে নাটক করে বলে, তুমি ওর সাথে এভাবে কথা বলো না, ওর খারাপ লাগবে। চ্যান তখন বলে, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, তাই এখন থেকে তোমার সিমির নাম মুখে আনা উচিত না। এদিকে জিলং মনে মনে ভাবে, এই রুয়ান কতজনের সাথেই না সম্পর্কে জড়িয়ে আছে, তবু সে কাউকেই ছেড়ে দিতে চাইছে না। তার মনের কথা শুনে চ্যান রেগে বলে, তুমি কি আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছো? আমি কিন্তু তোমার একটা কথাও বিশ্বাস করি না। তাকে এইভাবে কথা বলতে দেখে রুয়ান অবাক হয়ে বলে, তুমি এসব কি বলতেছ? সিমি তো কিছুই বলেনি, মনে হচ্ছে তুমি অনেক মানসিক চাপে আছো। এরপর রুয়ান জিলংয়ের দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই আমি চ্যানকে ছেড়ে চলে যাচ্ছি। চ্যান তখন তাকে থামিয়ে দিয়ে কাজের লোককে বলে, ওকে ভালো করে শিক্ষা দাও। তখন দুজন কাজের লোক জিলংকে ধরে বলে, আমাদের মাস্টারকে বিরক্ত করা উচিত হয়নি, এবার বুঝবে কি হয় তোমার সাথে। এরপর তারা জিলংকে পানিতে চুবিয়ে ধরতে চেয়েছিল, কিন্তু সে তার ম্যাজিক ব্যবহার করে সেখানকার সব পানি নিজের ভেতরে ধারণ করে নেয়। তখন সেই কাজের লোকেরা ভয় পেয়ে জিলংকে রাক্ষস মনে করে। সেই সময় জিলং নিজের ভেতর থেকে পানি বের করে সবার গায়ে দিতে থাকে। তখন রুয়ান নিজেকে বাঁচানোর জন্য চ্যানকে সামনে ঠেলে দেয়। চ্যান তখন চিৎকার দিয়ে বলে, আমার কাছে এসো না। জিলং তখন বলে, আমি তো আগে থেকেই তোমাদের সতর্ক করেছিলাম, আমার সাথে পঙ্গা নিলে আমি সব মিটিয়ে দেব। এই কথা বলেই সে একটা ঝাড়ু নিয়ে বলে, দাঁড়াও, এবার আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। এদিকে জুচাং যখন সেখানে আসে তখন সে তার সামনে থাকা দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এরপর সে যখন ভেতরে ঢুকবে তখন রুয়ান আবার অভিনয় করতে থাকে আর বলে, আঙ্কেল, দয়া করে সিমিকে দোষ দেবেন না, সব দোষ আমার, আমি তাকে রাগিয়ে তুলেছিলাম। তখনই জিলং বমি করে আর তার পেট থেকে একটা মাছ বেরিয়ে আসে। তখন সে বলে, এখন আমার অনেক হালকা লাগছে। এদিকে রুয়ান আবার নাটক করতে শুরু করে দেয় এবং শেষে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন জিলং মনে মনে বলে, দেখো, ওর নাটক আবার শুরু হয়ে গেছে। এই কথা শুনে চ্যান আবার জিলংকে মারার জন্য আসছিল। তখন জিলং বলে, ও অজ্ঞান হয়ে গেছে তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি তাকে জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এরপর সে রুয়ানের দিকে এগিয়ে গিয়ে তার কিছু অস্ত্র বের করে। সে প্রথমে বড় একটা লাঠি বের করে বলে, না, এটা ভালো না, এটার চেয়ে বড় কিছু চাই। তারপর সে দূরে গিয়ে এক বিশাল হাতুড়ি বের করে। রুয়ান তখন চোখ খুলে জিলংকে দেখছিল। জিলং তখন বলে, এবার তুমি নিশ্চিতভাবে চিৎকার দেবেই।
এরপর হাতুড়িটা মাটিতে রাখতেই সেখানকার সব কিছু গুড়ি গুড়ি হয়ে যায় আর তার কাছের লোকেরা পালিয়ে যায়। রুয়ান তখন বলে, আমি অভিনয় করছি না। সেই সময় সেখানে চ্যানের মা এসে রুয়ানকে বলে, তুমি ঠিক আছো তো? আর চ্যানকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম ডিভোর্স নিতে, আমাদের শিয়ান পরিবারের নিয়ম খুবই কঠিন। সে এগুলো বলছিল, হঠাৎ তার মনে জিলংয়ের কথা শুনতে পায়। বেচারি, এর ছোট ভাই তো অক্ষম হয়ে গেছে, অথচ সে কিছুই করতে পারল না। আর করবেই বা কিভাবে? 1 ঘন্টার মধ্যেই তো মারা যাবে, আর এর ছেলেও জেলে চলে যাবে। এই কথা শুনে চ্যানের মা অবাক হয়ে বলে, তুমি কি বললে এখন? চ্যান তখন মনে মনে ভাবে, আমার মা মারা যাবে? এরপর সে জিলংকে মারার জন্য যাচ্ছিল, তখন তার আঙ্কেল তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি রুয়ানকে এখান থেকে নিয়ে যাও। সবাই চলে যাওয়ার পর জিলং নিচু স্বরে বলে, আমি তো আমার টাকা নিয়ে এখান থেকে চলে যাব। এশিয়ান পরিবারে অনেক গোলমাল চলছে, টাকা পেলেই আমি অনেকগুলো পুরুষ মডেল ভাড়া করে নেব। তখন জুচাং তাকে বলে, তুমি কি আমার সঙ্গে ব্যাংকটে যাবে? জিলং সোজা জবাব দিয়ে বলে, না, আমি যাব না। তার কথা শুনে জুচাং বুঝতে পারে। তখন সে তাকে একটি চেক দেয় আর ধীরে ধীরে টাকার অঙ্ক বাড়ায়। শেষমেশ 20 মিলিয়নে সে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জুচাং জিলংয়ের জন্য অপেক্ষা করছে। এরপর জিলংকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন রুয়ান মনে মনে ভাবে, আমি সেখানে তেল ফেলে দিয়ে এসেছি, ও নিশ্চয়ই সেখান থেকে নিচে পড়বে। তখন সত্যি জিলংয়ের পা পিছলে পড়ে যাচ্ছিল। এটা দেখে জুচাং দৌড়ে তাকে বাঁচাতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জিলংয়ের পা ওপরের ঝাড়বাতিতে আটকে যায়। আর তাতেই তারা দুজনে একে অপরের সঙ্গে চুমু খায়। আর এটা একবার দুবার না, বারবার হতে থাকে, কারণ জিলং ঝাড়বাতির সঙ্গে ঝুলছিল। সবাই তখন এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। চ্যান তখন বলে, ও আঙ্কেলকে বারবার চুমু খাচ্ছে কেন? জুচাংও বলে, তুমি এসব কি করছো? জিলং তখন বলে, প্লিজ আমার সাহায্য করো। জুচাং তখন তাকে সেখান থেকে নামিয়ে নিজের কোলে নেয়। জিলং তখন বলে, আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি আপনার মুখ পরিষ্কার করেছি। তার কথা শুনে সে অবাক হয়ে তাকে ছেড়ে দেয় আর সে নিচে পড়ে যায়। তখন সে বলে, আমাকে আগে বলা উচিত ছিল, পরের বার এমন কিছু করলে আমাকে আগে জানিয়ে দেবেন। পড়ে গিয়ে তার হিল বেগে গিয়েছিল। আঙ্কেল তখন নতুন জুতো এনে বলে, তোমার পা একটু তোলো। কিন্তু জিলং এমনভাবে পা তোলে যেন আঙ্কেলের শরীরের ওপরেই রেখে বসে আছে। জুচাং তখন বলে, আমি তোমাকে পা এত উপরে তুলতে বলিনি। চ্যান এসে বলে, তুমি আমার আঙ্কেলের গায়ে পা রেখেছ আর আমার আঙ্কেলকে চুমু দিয়েছ, এটা তার প্রথম চুমু ছিল। তার এই সব বাজে কথা শুনে জুচ্যাং খুব রেগে গিয়ে বলে, যদি তুমি কিছু না বলো তাহলে আমরা ভাববো না যে তুমি বোবা হয়ে গেছো। জিলং তখন বলে, যদি তুমি না চাও যে তোমার অঙ্কুল আমাকে জুতা পরাক, তাহলে তুমি নিজেই পরিয়ে দাও। জুচ্যাং তখন চ্যানকে কিছু বলতে দেয় না এবং জিলংকে জুতা পরিয়ে দেয়। এদিকে ব্যাংকুয়েট ছিল, তাই সবাই আসছিল। তারা সবাই জুচ্যাংয়ের কাছে টাকা চাইছিল। চ্যান বলে, আমাদের পরিবার আপনাকে টাকা কেন দিবে? আপনার ঋণ আছে, সেটা আপনাকে পরিশোধ করতে হবে। তখন সেই লোক বলে, তুমি বাচ্চা, বড়দের কথায় কান দিও না। তাদের বড় বড় দাবি শুনে জুচ্যাং বলে, শিয়ান পরিবার এখন অনেক লসে চলছে, তার স্টকও কমে গেছে, আমি এখন সাহায্য করতে পারবো না। তখন এক আংটি বলে, তার কাছে এত টাকা আছে, তবুও কিছুটা টাকা দিতে পারছে না। তার এই সব কথা শুনে জিলং বলে, সে খুবই বেহায়া, এখন পর্যন্ত আমি এর চেয়েও বেশি বেহায়া মানুষ দেখিনি। তখন সে আংটি জিলংয়ের সঙ্গে বাজে আচরণ করছিল। জিলং তখন তাকে থাপ্পড় মেরে বলে, আমাকে মাফ করে দিও, তোমার গালে একটা মশা বসেছিল। তখন আরেক আংটি আসে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু জিলং থাপ্পড় মারে। এরপরে যত লোক আসে তাদের সবাইকে এক এক করে থাপ্পড় দিতে থাকে। সবাইকে মারার পর সে বয়স্ক আঙ্কেলকেও থাপ্পড় দেয়। তখন আঙ্কেলের দাঁত হাতে এসে যায়। সে বলে, আমি তো কিছুই করিনি, তাহলে তুমি আমাকে কেন মারলে? তখন চ্যান সিমির নাম নেয়। এটা শুনে জিলং তাকেও থাপ্পড় মারে আর মনে মনে বলে, আমাকে অপমান করবি? তোর সাথে প্রতারণা করাই উচিত। তখন চ্যান বলে, ঠিক আছে, তুমি আমাকে মেরেছ, কিন্তু এসব কেন করতেছ? এরপর জিলং আঙ্কেলের দিকে তাকায়। জুচ্যাং তখন বলে, তুমি কি এখন আমাকেও মারবে? কিন্তু জিলং তখন তার কাছে এসে হাতটা তার গালের সাথে লাগিয়ে বলে, তোমাকে এসব লোকদেরকে সহ্য করতে হবে না, এসব লোকের সঙ্গে এমন ডিল করা উচিত। অন্যদিকে দেখা যায় রুয়ান কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। সেখানে সে বলে, আমি আর সহ্য করতে পারছি না, আর সিমিকে তো একদম সহ্য হয় না, ও আমাকে সবসময় অপমান করে আর তার আচরণ পুরোপুরি বদলে গেছে। এখানে এই দুষ্ট লোকের চেহারা দেখানো হয় না, সে শিয়ান পরিবারের কোনো শত্রু ছিল। এদিকে চ্যানের মা এসে তার সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে বলে, এই লোকগুলোকে কে মারল? তখন জিলং বলে, কেউ কাউকে মারেনি, তারা সবাই শান্তভাবে বসে আছে। তার কণ্ঠ শুনেই সবাই চুপচাপ বসে যায়। বয়স্ক আঙ্কেলও তার মুখ বন্ধ করে রেখেছিল। তখন রুয়ানের দৃষ্টি ঝাড়বাতির দিকে ছিল। এরপর সে চ্যানের মাকে বলে, আমি আপনার জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা আপনাকে ওখানে গিয়ে দেখতে হবে। সে তাকে ঝাড়বাতির নিচে পাঠাতে চাচ্ছিল। তখন সবাই জিলংয়ের মনের কথা শুনতে পায়। সে বলে, হ্যাঁ, আন্টির জন্যে অনেক বড় সারপ্রাইজ প্ল্যান করেছে,
ঝাড়বাতির নিচে নিয়ে তাকে মারতে চাচ্ছে। এর জন্যে রুয়ান অনেক পরিশ্রম করেছে। চ্যান তখন বলে, তুমি আমার মাকে অভিশাপ দিচ্ছ? জিলং বলে, এতে অভিশাপ দেয়ার কি আছে? তুমি এত বড় ঝাড়বাতিকে দেখছো না? রুয়ান তখন বলে, আন্টি, আপনি তার কথায় বিশ্বাস করবেন না। তারপর সে জিলংকে বলে, আজ তো আন্টির জন্মদিন, তুমি এমন কথা কেন বলছো? চ্যানও বলে, হ্যাঁ মা, তুমি ওর কথায় কান দিও না। এরপর চ্যানের মা ধীরে ধীরে ঝাড়বাতির দিকে এগোচ্ছিল। কোথাও না কোথাও সে ভয় পাচ্ছিল, ভাবছিল ঝাড়বাতি সত্যি পড়ে না যায়। জুচ্যাং তখন চিৎকার করে তাকে থামার জন্য বলে, আর তখনই ঝাড়বাতিটা পড়ে যায়, যা দেখে চ্যানের মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। রুয়ান তখন এসে বলে, সিমির অভিশাপ আসলে অনেক শক্তিশালী ছিল, তা না হলে ঝাড়বাতিটা হঠাৎ করে কিভাবে পড়ে গেল? কিন্তু তখনও চ্যান রুয়ানের পক্ষ নিয়ে কথা বলছিল। তবে চ্যানের মা ভাবে সত্যি হয়তো সিমি ভবিষ্যতই দেখতে পারে, তাই সে চ্যানকে ধমক দেয়। তখন রুয়ান মনে মনে ভাবে, সত্যি আপনি আপনার ভাগ্যের জোরে বেঁচে গেলেন, কিন্তু কোনো সমস্যা নেই, আমার কাছে বিকল্প আছে। এরপর সে এগিয়ে এসে চ্যানের মাকে পানি দিয়ে বলে, আপনি হয়তো অনেক ভয় পেয়ে গেছেন, তাই এই পানিটা খেয়ে নিন। জিলং তখন তার ম্যাজিক চোখ দিয়ে দেখে এই পানিতে কোনো সমস্যা আছে, তাই সে তাকে থামিয়ে দিয়ে বলে, এই পানি খাবেন না। এরপর সে মনে মনে বলে, এতে মাদক নিশানা হয়েছে। আর এদিকে রুয়ান মনে মনে বলে, একবার তো পানিটা খেয়ে নাও, তখন না বুঝবে কেমন মজা হয়। চ্যানের মা জিলংয়ের মনের কথা শুনতে পেয়ে বলে, আমি এটা খাবো না, আমার পিপাসা লাগে নাই। তখন রুয়ান মন খারাপ করে বলে, আপনি আমার উপর বিশ্বাস করেন না? চ্যানও তখন রুয়ানের পক্ষ নিয়ে বলে, মা, তুমি ওর কথা বিশ্বাস করো না, তুমি এটা খেয়ে না, তোমার কিছুই হবে না। তখন জিলং বলে, আচ্ছা, ওর উপরে তোমার এতটাই বিশ্বাস, তাহলে তুমি এটা খেয়ে নাও। এরপর সে জোর করে তাকে সেটা খাইয়ে দেয়। তখন চ্যান সেটা মুখ দিয়ে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই জিলং বলে, তুমি যদি ওটা ফেলে দাও, এর মানে তুমি রুয়ানের উপরে বিশ্বাস করো না। তাই সে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে, এমনকি জিলংয়ের হাতে থাকা প্ল্যানিও খেয়ে নেয়। রুয়ান তখন চ্যানকে পার্টি থেকে বের করে নিয়ে যেতে চাইছিল, যাতে মাদকের কারণে সে অদ্ভুত কিছু করতে না পারে, কিন্তু চ্যান যাচ্ছিল না। সে বলে, আমাকে প্রমাণ করতে হবে ওই পানিতে কিছুই ছিল না। জিলং তখন মনে মনে ভাবে, অল্প সময়ের মধ্যে প্রভাব দেখা যাবে, সে পাগলের মতো সবাইকে চুমু দিতে চাইবে। কিছুক্ষণ পরে চ্যান বলে, মা, আমার খুব অদ্ভুত লাগছে এবং অনেক গরম অনুভূতি হচ্ছে। রুয়ান তখন সেখান থেকে পালিয়ে যায়। তার এমন ব্যবহার দেখে চ্যানের মা এবং জুচ্যাং তার কাছ থেকে দূরে সরে যায়। তখন চ্যানের চোখ পড়ে সেই বুড়ো আঙ্কেলের লাঠির দিকে, কিন্তু আঙ্কেল মনে করে সে তার দিকে আসছে, তাই আঙ্কেল হুইলচেয়ার থেকে উঠে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন চ্যান গিয়ে তার লাঠি ধরে টানতে শুরু করে। এরপর সে লাঠিটা নিয়ে সেটাকে চুমু দিতে থাকে। তার এমন আচরণ দেখে সেখানকার সবাই হাসতে থাকে। এরপর তার চোখ পড়ে বড় এক ফুলের খাম্বার দিকে। তখন সে দ্রুত গিয়ে সেই ফুলগুলোকে চুমু দিতে থাকে। এইসব দেখে সবাই তার ভিডিও করতে থাকে। তখন চ্যানের মা জুচ্যাংকে বলে, কিছু একটা করো। তারপর জুচ্যাং জিলংয়ের কাছে এসে সাহায্য চায়, কিন্তু জিলংয়ের বুঝতে একটি সমস্যা হয়। তখন জুচ্যাং তাকে বুঝিয়ে বলে যে তুমি যদি ওকে ঠিক করে দিতে পারো তাহলে তোমার ক্ষতিপূরণ দ্বিগুণ করে দেব। জিলং তখন বলে, এটা হলো না কথা। এরপর সে তার ম্যাজিক ব্যবহার করে চ্যানকে ঠিক করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চ্যানের মা এবং জুচ্যাং মুখ ঢেকে বসে আছে। তারা সবাই নিউজ দেখছিল। নিউজে বলা হচ্ছিল শিয়ান পরিবারের ছেলে চ্যান কিভাবে জন্মদিনের পার্টিতে অপ্রত্যাশিত আচরণ করেছে, যাতে শিয়ান গ্রুপের শেয়ার 5% কমে গেছে। এই কথা শুনে চ্যানের মা তার উপরে রেগে তার সব কার্ড ব্লক করে দিয়েছিল। চ্যান তখন তার আঙ্কেলের দিকে দেখছিল। জুচ্যাং বলে, আমার দিকে তাকিও না, আর বাইরে গেলে মাস্ক অবশ্যই পরো। সে মন খারাপ করে বসে থাকে। এরপর জিলংকে বলে, এসব তোমার কারণে হয়েছে, তুমি এখানে কেন আছো? জিলং তখন কিছু বলে না। সে ভাবে, আমি এখান থেকে কেন যাব? আমাকে এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, আমি তো ক্ষতিপূরণ না নিয়ে এখান থেকে যাবই না। এছাড়া তাকে রুয়ান মাদক দিয়েছিল, সে রুয়ানের কাছে যাচ্ছে না কেন? চ্যান তখন বলে, আমি রুয়ানকে বিশ্বাস করি, সে আমার সাথে এমন করতে পারে না। তারই আচরণ দেখে জিলং মনে মনে বলে, একটি জম্বিও কোনোভাবেই প্রেমে এতটা পাগল হয় না। তার মনের কথা শুনে চ্যানের মা এবং জুচ্যাং দুইজনই মাথা নাড়ায় এবং দূরে সরে যায়। চ্যান তখন বলে, তোমরা এই সিমির পক্ষ কেন নিচ্ছ? তখন চ্যানের মা বলে, আমার তোমাকে বোঝানো উচিত ছিল না, না হলে তোমাকে বাইরে ফেলে দিতাম। ঠিক সেই সময় চ্যানের বাবা এসে বলে, তুমি তোমার ছেলের পক্ষ কেন নিচ্ছ না? তাকে ইন্টারনেটে সবাই অপমান করছে। তাকে দেখে জিলং ভাবে, ওহ, এই বৃদ্ধ এসে গেছে, এর তো একটা শিশুও আছে, আর সে সবসময় নিজের স্ত্রীকে দোষ দেন। শিয়ান পরিবারের দেউলিয়াতে সে সাহায্য করেছিল। এইসব জেনে সবাই অবাক হয়ে যায়। চ্যান তখন তার বাবার কাছে জিজ্ঞেস করে, আপনার কি একটা অবৈধ সন্তান আছে? আপনি তো বলতেন আমি আপনার একমাত্র ছেলে। জিলং তখন আবার নিজের মনে মনে বলে, সে তো সবসময় এমনটাই বলে, আর শিয়ান পরিবারের টাকাতেই তার সন্তানরা বড় হচ্ছে। এইসব শুনে চ্যানের মা চ্যানকে সামনে থেকে সরিয়ে দিয়ে তার বাবাকে 3-4টে থাপড় লাগিয়ে দেয় আর বলে, আমার শিয়ান পরিবারের টাকায় তোমার অবৈধ সন্তান পালন করছো? তোমার এমন করার সাহস কিভাবে হলো? সে অস্বীকার করছিল। চ্যানের মা তখন তার কান ধরে তাকে নিয়ে যায়। তার মার খাওয়ার শব্দ এখান পর্যন্ত শোনা যাচ্ছিল। নিজের মাকে এত রেগে দেখে চ্যান লুকিয়ে যায়। এরপর চ্যানের মা জুচ্যাংকে বলে, সাউয়ে কখনোই তার দ্বিতীয় ছেলের কথা প্রকাশ করেনি।
চ্যানের বাবা লুকিয়ে তাদেরকে দেখছিল। চ্যানের মা বলে, এখন একমাত্র সমাধান হলো তুমি সিমিকে নিজের সঙ্গে রাখো, তার চিন্তাভাবনা আমাদের অনেক সাহায্য করতে পারে আর আমাদের শিয়ান পরিবারের দেউলিয়া হওয়া থেকে রক্ষা পাবে। জুচাং বলে, কিন্তু ইতিমধ্যেই তো চ্যান এবং সিমির ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা তাকে কি বলে রাখবো? সেই সব চিন্তা করছিল, তখন চ্যানের মা চেহারা ধরে বলে, এই চেহারার সঙ্গে এমন কোনো মেয়ে আছে যে তোমার সঙ্গে থাকতে চাইবে না? তখন জুচাং অবাক হয়ে বলে, তুমি চাইছো আমি সিমিকে বিয়ে করি? এটা কখনোই হতে পারে না, ও আমার ভাগ্নি বউ ছিল, আমি তাকে বিয়ে করতে পারবো না। সে বলে, তুমি তোমার বোনের কথা মানবে না, আমার ডটার ইন ল যদি আমার সিস্টার ইন ল হয়ে যায় তাতে তোমার কি সমস্যা? সিমিকে দেখো, ও কতটা হ্যাপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। জুচ্যাং তখন তাকে কাটবিয়ে বলে, যাও গিয়ে তোমার চোখ পরীক্ষা করে আসো। সে বলে, তোমার কাছে টাকা আর আমি ছাড়া কি আছে? মূলত একাকী থাকার সুযোগ দিচ্ছিল। এরপর চ্যানের মা জুচ্যাংকে বলে, প্রকৃতপক্ষে এক মাস্টার আগে থেকে প্রেডিক্ট করে দিয়েছে যে শিয়ান পরিবারের দেউলিয়া হবে, তাই এই মুহূর্তে শুধু সিমি আমাদের সাহায্য করতে পারে। এইসব বলে সে সেখান থেকে চলে যায়, তাকে ভাবার সময় দেয়। সেই সময় জুচাং জিলংয়ের সাথে কথা বলতে আসে। জিলং তখন বলে, আঙ্কেল, আপনি আমাকে ক্ষতিপূরণ কখন দেবেন? আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। জুচাং তখন বলে, তুমি আমার সম্পর্কে কি ভাবো? জিলং মনে মনে তার প্রশংসা করছিল, সে অনেক হ্যান্ডসাম, শরীরও চমৎকার। তার মনের কথা শুনে জুচাং বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে জিলং বিয়ে সরে যায় আর বলে, আপনাদের শিয়ান পরিবারের মধ্যে কি কারো লজ্জা নেই? আমার ডিভোর্স কম্পিটিশন প্রয়োজন, সেটা তো আমাকে দিচ্ছেন না, এখন আবার বয়স্ক লোককে আমাকে বিয়ে করতে বলেন। আমি কি কোনো খেলার পাত্র? তার কথা শুনে জুচ্যাং সম্পূর্ণ স্তম্ভিত হয়ে থাকে। এরপর সে বলে, কি বললে তুমি? আমি বয়স্ক লোক? জিলং বলে, তাহলে আমি কি বলবো? তুমি আমাকে আমার কম্বিনেশন দিচ্ছ না কেন? নতুন বছরের আগে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, আমাকে এখনই দিতে হবে। জুচাং বলে, তুমি না বললে আমি হ্যান্ডসাম, শরীরও চমৎকার? জিলং বলে, তোমার মনে যা আসছে তাই বলছো তুমি, আমি এসব কখন বলেছি? তারপর জুচ্যাং তার স্ট্র্যাটেজি বদলাতে থাকে। সে বলে, আমি 1 বছরের কন্ট্যাক্টের বিয়ের কথা বলেছি, এই সময় আমি তোমাকে সবকিছু প্রোভাইড করব, 1 বছর পরে আমরা ডিভোর্স নিয়ে নেব। সে অস্বীকার করল, সে অন্য কাউকে না, শুধু মানিকে ভালোবাসে। জুচ্যাং বলে, আমার কাছে অনেক টাকা আছে। এই কথা শুনে সে ভাবে, এমনিতেই সে মরতে চলেছে, আমি যদি তাকে বিয়ে করে বিধবা হয়ে যাই তাহলে অনেক ক্ষতিপূরণ পাব। সে জুচ্যাং দেখাচ্ছিল। তার মনে শোনা গেল, ওল্ড ম্যান মারা গেলে সে নতুন কাউকে খুঁজে নেবে। পরবর্তী দৃশ্যে তারা ম্যারেজ সার্টিফিকেট নিতে গিয়েছিল, কিন্তু সেখানে ফটো ক্লিক করার সময় জিলং হাসছিল না। তখন জুচ্যাং তাকে নোটের বান্ডেল দিলে তার মুখে হাসি ফুটে ওঠে। তারপর আমরা দেখি জিলং জুচ্যাংয়ের কাছ থেকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। এরপর সে রিংয়ের বক্স উঠিয়ে রিং পড়ছিল। জুচ্যাং তখন হাত বাড়ালো যাতে সে রিং পড়াতে পারে, তবে জিলং অন্য রিংও নিজের হাতে পরে নেয়। জুচ্যাং তখন তাকে বলে, অন্য রিংটা আমার পরার জন্য ছিল। জিলং তাকে রিং না দিয়ে বলে, তুমি এত ধনী লোক, তুমি আরেকটা রিং কিনে নিও, এটা আমার, আমি কাউকে দিচ্ছি না। তখন জুচ্যাং খুব রেগে যায়, কিন্তু সে তার রাগ কন্ট্রোল করে নেয়। সেই সময় জিলং তার ভবিষ্যৎ দেখে, সেখানে একজন তাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জিলং মনে মনে বলে, বেচারা, তার বয়স আর কতই বা হয়েছে, কিন্তু শেষ খুব শীঘ্রই মারা যাবে। এইসব শুনে জুচ্যাং জিজ্ঞাসা করে, তুমি যা মনে করেছ তা কি সত্য? জিলং তখন বলে, কি, তুমি আমার মনের কথা শুনতে পারছো? সে অস্বীকার করে, বলে, না, আমার কথার অর্থ হলো, তুমি কি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারো? যদি পারো তাহলে আমার ভবিষ্যৎ বলো। সে বল, তোমার ভবিষ্যৎ ভালো, শেষ পর্যন্ত তুমি আমার মতো মেয়ের সঙ্গে বিয়ে করেছো, আমি একদম পারফেক্ট, তাই তোমার ভবিষ্যৎ ভালোই হবে। জুচ্যাং আবার জিজ্ঞেস করার চেষ্টা করে। সে বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমার সঙ্গে বিয়ে করেছ তাই আমি এটা বলছি। তারপর সে আবার তার দিকে তাকিয়ে মনে মনে বলে, কেউ তাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর সেই অপরিচিতগুলো আর কেউই না, সেই শিয়ান পরিবারের ডকুমেন্ট চুরি করেছিল, আর সেই একই ব্যক্তি জুচ্যাংয়ের ক্ষতি করতে চাচ্ছে। জন্মদিনের পার্টির ঘটনার পরিকল্পনাও তারই ছিল, কিন্তু সে সেই ব্যক্তির চেহারা দেখতে পারে না। তখন সে বলে, আমি শুধু তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, তোমার কোম্পানির ওপরের ফ্লোরে যেও না, না হলে তোমার পাকে তুমি বাঁচাতে পারবে না। তখন জুচ্যাং ভাবে, এইবার আমাকে অবশ্যই সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যিনি আমাদের পরিবারকে ক্ষতি করতে চাচ্ছেন। তারপর সে জিলংকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো বিশেষ ক্ষমতা আছে? জিলং বলে, থাকলেও আমি কি করব, আমি শিয়ান পরিবারকে সাহায্য করতে চাই না। তখন জুচ্যাং টাকার কথা বলে। সে বলে, টাকা দিয়ে সবকিছু হয় না। জুচ্যাং তখন টাকার পরিমাণ বাড়াতে থাকে। জিলং বলে, তুমি কি আমার চরিত্রের অপমান করছো? সে আরও টাকা বাড়ায়। তখন জিলং আনন্দের সঙ্গে সম্মত হলো আর বলে, তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি তোমার সঙ্গে যাব। তারপর আমরা দেখি জুচ্যাং জিলংকে নিয়ে তার কোম্পানিতে আসে। জিলং তখন কোম্পানির দিকে তাকিয়ে কালো ছায়া দেখতে পায়। এরপর সে মনে মনে ভাবে, আমি আমার ক্লায়েন্ট থেকে টাকা নিয়েছি, তাই আমাকে এটা ঠিক করতে হবে। জিলং তখন চাইছিল জুচ্যাং সেখান থেকে চলে যাক, তাই সে জুচ্যাংকে বলে,
আমি গাড়িতে কিছু রেখে এসেছি, তুমি সেটা নিয়ে আসো। জুচ্যাং তখন বলে, ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন জিলং বিল্ডিংয়ের ওপরে তার ম্যাজিক ব্যবহার করে। তারপর সে বলে, যদি আমার ক্লায়েন্ট ধনী হয় তাহলে আমিও তো ধনী হব। এরপর সে ভিতরে যেতে চাইছিল। তখন সেখানে চ্যান এসে পড়ে এবং তার সঙ্গে অনেক বডিগার্ডও থাকে। সে বলে, তুমি এখানে কি করছো? জিলং তখন বলে, তোমার আঙ্কেল আমাকে সঙ্গে এনেছে। চ্যান তখন বলে, তুমি আমাকে প্রলোভিত করতে পারলে না, তাই আমার আঙ্কেলকে প্রলোভিত করতে চাও? আমি তোমাকে বলছি, তুমি আমার আঙ্কেলের লায়ক না। তুমি শুধু আমার মতো ব্যক্তির সঙ্গে থাকতে পারবে। সে মনে মনে ভাবে, আচ্ছা, সে নিজেকে অপমান করতেও জানে। এরপর সে তাকে একটা থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয়। তখন তার নাক থেকে রক্ত বের হতে থাকে। সেটা দেখে সে রেগে বলে, আমি জীবিত থাকা অবস্থায় তুমি এই কোম্পানিতে ঢুকতে পারবে না। তুমি কি মনে করছো এই কোম্পানি তোমার নাম লেখা আছে? তার কথা শুনে জিলং ম্যাজিক ব্যবহার করে তার হাতে একটা রঙের তুলি নেয়। তারপর সে তার নাক থেকে সম্পূর্ণ রক্ত নিয়ে নিজের নাম লিখে দেয়। এরপর সে বলে, এই দেখো, এই কোম্পানিতে আমার নাম লেখা আছে। এইসব দেখে গার্ড বলে, মাস্টার, আমরা কি করব? সে তাকে মেরে বলে, ইডিয়েট, ওকে তাড়াতাড়ি ধরো। এই কথা শোনার সাথে সাথে গার্ডরা তাকে ঘিরে ধরে। তখন সে তার ম্যাজিক ব্যবহার করে সবাইকে একসঙ্গে উড়িয়ে দেয়। সব গার্ডদের এই অবস্থা দেখে অন্য 2 গার্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন চ্যান একা হয়ে যায়। সে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে চ্যালেঞ্জ করার? জিলং তখন আবার ম্যাজিক করে তার হাতে একটা বড় অ্যাপেল নেয়। তারপর সে সেটা জোর করে তাকে খাইয়ে দেয়। সেটা খাইয়ে দিয়ে জিলং বলে, এখন আমি যা বলবো তুমি তাই করবে। তখন সে চ্যানকে তার মুখ বন্ধ করতে বলে। সে বন্ধ করে নেয়, তাই সে কিছুই বলতে পারে না। এমনকি তার নিজের মুখ টেনেও খুলতে পারছিল না। এরপর জিলং বলে, তুমি নিজের গালে নিজে মারো। তখন সে নিজেকে নিজে মারতে শুরু করে। এইসব দেখে জিলং খুব খুশি হচ্ছিল। তারপর সে তাকে ফ্লোরে গড়াগড়ি করতে বলে। সে তখন তেমনটাই করে। সেই মুহূর্তে জুচাং এসে বলে, এটা তুমি কি করছো? জিলং বল, তুমি তাকে জিজ্ঞেস করো। তারপর চ্যান তার আঙ্কেলকে দেখে বলে, আঙ্কেল, আমাকে বাঁচাও। জুচাং তখন বলে, আমার জন্য দয়া করে তাকে ছেড়ে দাও। এরপর সে তাকে ঠিক করে দেয়। সে ঠিক হয়ে জুচাংয়ের পা ধরে বলে, তোমার আমার জন্য বদলা নিতে হবে। কিন্তু জুচাং জিলংয়েরই পক্ষ নেয়। সে বলে, তুমি তার সঙ্গে কিছু করেছো হয়তো, আর এমনিতেও ও ছোট বাচ্চা। চ্যান উঠে বলে, আঙ্কেল, ও বাচ্চা না, ও বাচ্চার মাও হতে পারে, আর আমিও তো আপনার বাচ্চা হই, তাই না? এদিকে আমরা রুয়ানকে দেখি যে কোম্পানির পেপার চুরি করছিল। তখন তার কাছে সাং নামের এক লোক আসে, যিনি সেই অপরিচিত লোক। রুয়ান তখন তাকে দেখে চমকে যায়। সে বলে, তুমি এখানে কিভাবে এলে? সে তার কাছে এসে তার জায়গা মনে করিয়ে দেয়। এদিকে চ্যান তার আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, আঙ্কেল, আপনি ওকে সাথে নিয়ে এসেছেন, ও আমাদের কি সাহায্য করতে পারবে? জিলং তখন মনে মনে বলে, চ্যানের সাথে তার প্রেমিকা প্রতারণা করছে। সে অন্য কারোর সাথে মিলে কোম্পানির পেপার চুরি করছে। এখন তোমরা উপরে গেলে দেখতে পারবে সে কত খারাপ কাজে লিপ্ত আছে। চ্যান তার কথা শুনে আশ্চর্য হয়ে যায়। সে বলে, আমি বিশ্বাস করছি না, আমি নিজে গিয়ে দেখব। জিলং চ্যানের রিয়াকশন দেখে বলে, আমি কি এখন কিছু বলেছি? জুচাং তার মনোযোগ ঘোরানোর জন্য বলে, তুমি তো এখন কাউকে ধরতে যাচ্ছ না। জিলং তখন বলে, হ্যাঁ, আমি কাউকে হাতে নাতে ধরব, তুমিও আমার সঙ্গে চলো, যত লোক থাকবে তত মজা হবে। এদিকে চ্যান রেগে সেখানে পৌঁছায়, কিন্তু রুয়ান সেখানে একাই ছিল। সে আবার ভান করতে থাকে। সে এমন দেখাচ্ছিল যেন সব ভুল জিলংয়ের। তখন চ্যান তার পক্ষ নিয়ে বলে, তুমি রুয়ানের বিপক্ষে কোম্পানিতে বদনাম ছাড়াতে চাও না? জিলং তখন বলে, তুমি নেটে কি দেখেছ? তুমি নিজেই দেখেছ, কিন্তু না জানার ভান করছো। আর তুমি খেয়াল করনি যে এটা তোমার আঙ্কেলের অফিস, আর রুয়ান এখানে কোন উদ্দেশ্যে এসেছে? আমি তোমাকে বলছি, সে এখানে কোম্পানির ডকুমেন্ট চুরি করতে এসেছে। তখন রুয়ান তাকে বোঝাতে থাকে, অনুগ্রহ করে ওর কথা বিশ্বাস করো না। চ্যান তখন তার পক্ষ নেয়। এটা দেখে জিলং বলে, তুমি এত সহজে বিশ্বাস করবেন না, আমি তোমাকে প্রমাণ দেখাই। এরপর জিলং ম্যাজিক্যাল চোখ ব্যবহার করে বলে, দেখো, রুয়ান এখানে এই ব্যক্তিকে লুকিয়েছে। তারপর জিলং সেখান থেকে আরেকজনকে বের করে। চ্যান তখন তাদেরকে দেখে অবাক ছিল, কিন্তু তখনই জিলং বলে, এখানে হয়তো আরেকজন ছিল, কোথায় চলে গেল? ওই তো। তারপর জিলং বলে, সে এতগুলো লোকের সঙ্গে একসাথে খেলছিল, তার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত। তার ইনডাইরেক্ট মিনিং শুনে চ্যান অজ্ঞান হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রুয়ান তাকে বোঝানোর চেষ্টা করছে সে কিছুই করেনি। তখন জিলং ভাবে, অবশ্যই তারা রুয়ানের নাম নেবে না, এরা সবসময় একসঙ্গে কাজ করে যে। তখন চ্যান মনে মনে বলে, সিমি যা বলেছে তা সত্য হচ্ছে। আমি রুয়ানকে যেমনটা ভেবেছিলাম সে আসলে তেমনটা না। রুয়ান যখন দেখে যে চ্যান তার কথা বিশ্বাস করছে না, তখন সে জুচ্যাংকে বলে, আঙ্কেল, আপনি তো অন্তত আমাকে বিশ্বাস করুন। জুচ্যাং তখন তাকে সেখান থেকে যেতে বলে, আর বাকি 4 ছেলেকেও বাইরে পাঠানো হয়। সেই 4 ছেলের মধ্যে একজন সাং ছিল, যিনি কাউকে ইশারা করছিল। এখানে আমরা দেখি চ্যান জিলংকে বলে, তুমি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারো? সে বলে, অবশ্যই। তুমি আমার ক্ষমতার ওপর সন্দেহ করো? চ্যান বলে, না না, আমি শুধু আমার ভবিষ্যৎ জানতে চাই। সে অস্বীকার করে। তারপর সে বলে, প্লিজ মাস্টার সিমি, আমাকে বলো আমার ভবিষ্যতে কতটা সন্তান হবে? জিলং তখন বলে, তোমার জন্য গুড নিউজ, তোমার অনেক সন্তান হবে, তবে একটা ব্যাড নিউজও আছে।
সেই সব সন্তান বায়োলজিক্যালি তোমার হবে না। জু চ্যাং কোথাও না কোথাও চ্যানের উপরে রেগে যাচ্ছিল। তারপর তাকে জিলংয়ের কাছ থেকে টেনে নিয়ে বলে, তোমাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি তার থেকে দূরে থেকো। চ্যান তখন বলে, ডিভোর্স হয়ে গেছে তাতে কি হয়েছে, আমরা তো আবার বিয়েও করতে পারি। এই কথা শুনে জু চ্যাং তাকে দূরে সরিয়ে দিয়ে সে নিজেই জিলংয়ের কাছে গিয়ে বসে। তারপর সে জিলংকে জিজ্ঞাসা করে, আসলে আমার পা ভেঙে যাবে কিভাবে? তখন সেখানে একজন ব্যক্তি আসে, আর সে ছিল যাকে সাং ইশারা করেছিল। সে বলে, ক্লায়েন্ট আপনার জন্য অপেক্ষা করছে। তারপর জু চ্যাং সেখানে পৌঁছে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই পথ কনফারেন্সের দিকে যায় না, তুমি আমাদের কোম্পানিতে কাজ করো না, তুমি কে? এদিকে চ্যান জিলংকে বলে, তুমি আমাকে সাহায্য করেছো, এখন তুমি আমাকে তোমার সঙ্গে যা করেছি তার জন্য ক্ষমা করে দিও। জিলং তখন বলে, তোমার ক্ষমার কোনো মূল্য নেই। চ্যান তখন রেগে বলে, আমি জানি রুয়ান একটা ভালো মেয়ে, শুধু সে ভুল স্থানে চলে গেছে, আমি তাকে সঠিক স্থানে নিয়ে আসব। জিলং তখন মনে মনে ভাবে, মনে হচ্ছে এই উপন্যাসে তার চরিত্র পিস্টুপিট তৈরি করেছে। সত্য স্পষ্ট দেখা যাচ্ছে, সে বিডের কাগজ চুরি করতে এসেছে। তার এই সব কথা শুনে চ্যান বলে, আমি রুয়ানকে ভালোবাসি, আর সে আমার ওপর কোনো জাদু করেনি। জিলং তখন তাকে মনোযোগ দিয়ে দেখছিল। তারপর সে বলে, তুমি কি করতে চাও? এই বলেই সে তাকে এক চড় মারে, যার কারণে সে অচেতন হয়ে যায়। জিলং তখন মনোযোগ দিয়ে লক্ষ্য করে, সে বুঝতে পারে কেউ সত্যিই তার ওপর ম্যাজিক করেছে, এজন্য সে রোয়ানকে ছাড়া অন্য কাউকে দেখতে পারে না। তখন সে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। সে স্পেলটি ভেঙে ফেলে। তার স্পেল সরানো মাত্র সে সচেতন হয়। তখনই জিলং তার ম্যাজিক চোখে দেখে জুচাংকে এক লোক উপর থেকে ফেলে দিয়েছে। তখন সে বাতাসের গতিতে সেখানে চলে যায় আর জুচাংকে আরামসে বাঁচিয়ে নেয়। এরপর তারা একসঙ্গে নিচে নামে। জিলং তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে করেছ? এ সময় জিলংয়ের কাছে তার পরিবারের ফোন আসে, জানায় তার দাদুর মৃত্যু হয়েছে, তাকে এখানে আসতে হবে। তখন সে জিলংয়ের পূর্ববর্তী স্মৃতি দেখে, সেখানে তার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করত। এরপর যখনই তারা সেখানে পৌঁছায়, তখন তার মা বলে, তুমি আমাদের এত দেরি করেছ, তোমার ভাইয়ের জন্য কিছু নিয়ে আসোনি? এই বলে সে তার ছেলেকে আরও খাবার খাওয়াতে থাকে। তার ভাইও খেতে খেতে বলে, তোমারও কি কিছু চাই? এদেরকে এমন করতে দেখে জিলং তাকে জোর করে খাওয়াতে থাকে এবং সে সমস্ত খাবার নষ্ট করে দেয় থুতু দিয়ে। তার এমন আচরণ দেখে তার বাবা তাকে মারার জন্য যাচ্ছিল, সে সেখান থেকে সরে গিয়ে তার ভাইয়ের ওপর ম্যাজিক করে দেয়, যার ফলে তার ভাই তার সমস্ত আদেশ মেনে চলছিল। সে তার মাকেও থাপ্পড় মেরে দেয়। তার মা তখন বলে, তুমি আমাকে কিভাবে মারতে পারো? সে বলে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তখন তার মা রেগে জিলংকে বলে, এটা সব তোমার করা। সে তাকে মারার জন্য এগোচ্ছিল, কিন্তু তার ছেলে তাকে আসতে দিচ্ছিল না। সে বলছিল, আমি আমার হাতকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তখন সার্ভেন্ট এসে বলে, গ্র্যান্ডফাদার সম্পর্কিত কিছু জানানোর জন্য। জিলং তখন তার ম্যাজিক ফিলে নেয়। সে ফিউনারেলে পৌঁছায়, তার গ্র্যান্ডফাদারকে দেখে বলে, ও, এর বয়স ৮০ ছিল, তারপরেও সে বৃদ্ধা মহিলাদের সঙ্গে ফ্ল্যাট করত। সে ছবিতেই ভালো আচরণ করছে, তাকে এমনই থাকা উচিত। তখন তার ভাই বলে, তুমি গ্র্যান্ডফার খ্যাতি নষ্ট করছো। সে বলে, এটা ১ নম্বরের কভার ছিল, হুইল চেয়ারে বসে থাকা লোকটির জন্য গলার পুনরাবৃত্তি প্রয়োজন কি? ওখানে দাঁড়িয়ে থাকা মানুষরাও জিলংয়ের কথা ভুল মনে করছিল। তারা তাকে ঘিরে ফেলে। এদিকে জুচ্যাং সেখানে আসে, কারণ তার মনে হচ্ছিল এখানে জিলংকে হয়তো বুলি করা হচ্ছে। আসলে জিলংই সেখানে সকল মানুষকে বুলি করছিল। জুচ্যাং সেখানে এসে জিলংকে বোঝান, তুমি এটা করতে পারো না, এটা লয়ের বিরুদ্ধে, তারা তোমাকে জেলে পাঠিয়ে দেবে, আর আমাদের টাকাও হারাতে হবে। জিলং তখন সবাইকে বলে, টাকার জন্যই আমি তোমাদের ছেড়ে দিয়েছি। জিলংয়ের বাবা জুচ্যাংকে বলে, আপনি আমার কন্যাকে বোঝান, আমি তাকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না। জিলং তখন বলে, এই বৃদ্ধ লোক তার ছোট প্রেমিকার কারণে চলে গেছে, এরা সবাই আমার উপর বিশ্বাস করছে না। সে বলে, হ্যাঁ, এই সকলেরই ভুল, তোমার কোনো ভুল নেই। জিলংয়ের ভাই তাকে মিথ্যেবাদী বলছিল। সে বলে, তোমাকে গ্র্যান্ড বয় থেকে ক্ষমা চাইতে হবে। জিলং বলে, তোমরা আমার উপর বিশ্বাস করছো না? ঠিক আছে, আমি দেখাই। সে বডির ওপর ম্যাজিক করে। তখন সেখানে কারণ শব্দ আসছিল। এই কথা জিলংয়ের মা বাবাকে বলে। তার বাবা বলে, তুমি আমাকে ভয় পাইও না, আমরা সিমিকে বড় হতে দেখেছি, তার কাছে কোনো ক্ষমতা নেই। জিলংয়ের ম্যাজিক করার ফলে সে বাইরে চলে আসে। তার মনোযোগ জুচ্যাংয়ের দিকে যায়। সে বলে, এই ব্যক্তি হ্যান্ডসাম, ওয়েলদি, আমাকে তাকে আমার নেক্সট শিকার বানানো উচিত। সে জুচ্যাংয়ের উপরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু জিলং তাকে এক চড় মেরে দূরে সরিয়ে দেয়। তাতে সেই আত্মা তার ভাইয়ের শরীরে ঢুকে পড়ে। তখন সে বেহুশ হয়ে যায়। সেই সময় তার মা বলে, তুমি আমার ছেলের সাথে কি করেছো? সে উঠছে না কেন? তার বাবাও রেগে ফেটে যাচ্ছিল। জিলং তখন তালি বাজাতে থাকে। সেই সময় সেখানে বড় একটা স্পিকার চলে আসে। সে তখন মিউজিক চালু করে দেয়। মিউজিকের শব্দ শুনে তার ভাই সঙ্গে সঙ্গে উঠে নাচতে শুরু করে। তার এমন সেক্সি ড্যান্স দেখে সবাই অবাক হয়ে যায়। জুচ্যাং জিলংয়ের চোখের উপর হাত রেখে তাকে এগুলো দেখার থেকে রক্ষা করছিল। জিলং তখন তার মা বাবাকে বলে, সব রেডি আছে, এখন এখানে আরেকটা বডি আসলে কোনো সমস্যা হবে না, আমাদের খরচা কমে যাবে। তার এমন কথা শুনে তার মা সেখানে বেহুশ হয়ে যায়। আর এদিকে তার ভাই নাচতে নাচতে বাইরে চলে আসে। তখন জিলং এসে তার শরীর থেকে সেই আত্মাকে বের করে এনে বলে,
তুমি অনেক মানুষের ক্ষতি করেছো, আমি তোমাকে আর এগুলো করতে দেব না। এই বলে সে তার ম্যাজিক ব্যবহার করে সেই আত্মাকে ফুল বানিয়ে ফেলে এবং নিজের কাছে রেখে দেয়। সেই সময় আমরা দেখি সেখানে বাইকে করে একজন আসে, যার টার্গেট জুচাং ছিল। সে সেই জুচাংয়ের ওপর গুলি চালায়, তখন জিলং এসে সেই গুলি থামিয়ে দেয়। এরপর সেই লোকের ওপরে ম্যাজিক করে, যার ফলে সে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জিলং জুচাংকে বলে, ওই লোক তোমাকে গুলি করেছে, আর সেইভাবে পালিয়ে যাবে, আমি তো সেটা হতে দিতে পারি না, কারণ আমি তোমাকে রক্ষা করছি। এই বলে সে দ্রুত গতিতে গিয়ে সেই বাইক চালককে ধরে ফেলে। জুচাং তখন জিলংকে খুঁজতে থাকে, তখন সে দেখে জিলং সেই বাইক চালককে ধরে দাঁড়িয়েছে। এরপর জিলং তাকে চেক করে বলে, এটা একটা সাধারণ মানুষ, এর ওপর কেউ ম্যাজিক করেছে। সে এখনও চেষ্টা করছে চিহ্নিত করতে, কিন্তু সে এখনও সেই অপরিচিত ব্যক্তির মুখ দেখতে পারছিল না। এরপর সে জুচাংকে বলে, মনে হচ্ছে কেউ তার সাহায্য করছে। এটি শুনে সে বলে, আমাকে আরও খুঁজতে হবে। এদিকে আমরা স্যাংকে এক মাস্টারের সামনে দেখি, যে তাকে সাহায্য করছিল। সে বলে, জুচাংয়ের সঙ্গে একটি মেয়ে আছে যে তাকে সাহায্য করছে, আমাদের তাকে উদ্ধার করতে হবে। তখন মাস্টার ম্যাজিক শ্রাপ দিয়ে বলে, সুযোগ পেলেই এটা মেয়েটির উপর লাগাতে হবে, 3 দিনের মধ্যে ওই মেয়ে পাগল হয়ে মারা যাবে। এরপর তার বাড়ি পৌঁছায়, তখন তার চেহারার খারাপ অবস্থা ছিল। সেই সময় তার মা জিজ্ঞাসা করে, আমি শুনেছি পথে তোমার উপরে হামলা হয়েছে, এখন তুমি কেমন আছো? চ্যানের মার কথা শুনে জুচাং অবাক হয়ে যায়। সে বলে, জিলং ঠিক আছে? চ্যানের রিয়াকশন অনেক বড় ছিল। সে জিলংকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর বলে, তোমার কোথাও আঘাত তো লাগেনি? তাকে এমন করতে দেখে জিলং তার গালে চড় লাগিয়ে দেয় আর বলে, তুমি কি তোমার মাথার মধ্যে কোনো আঘাত পেয়েছ? জুচ্যাং তখন তাকে দূরে সরিয়ে দেয়, বলে, জিলং সম্পূর্ণ ঠিক আছে, তোমার তার সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি তার শরীরে হাত লাগিও না। চ্যানের মা তখন বলে, আমি আজ নতুন রাঁধুনি দিয়ে রান্না করিয়েছি, চলো আমরা সবাই একসাথে ডিনার করি। এরপর তারা খাবার খেতে বসে, আর সেই রাঁধুনি আর কেউ না, সাও ছিল চ্যানের বাবা। এদিকে দেখা যায় চ্যানের বাড়ির কাজের লোকেরে দিয়ে সাং সেই ম্যাজিক পাঠায়। সে চ্যানের বাবাকে বলে, এটা সাং জিলংয়ের বেডরুমে রেখে দিতে বলেছে। এদিকে খাবার টেবিলে চ্যান জিলংকে খাবার পরিবেশন করে দিয়েছিল। তখন জুচ্যাংও পরিবেশন করতে থাকেন। সেই সময় জিলং বলে, আমি এত খাবার খেতে পারবো না। তখন দুইজন একসাথে বলে, তোমাকে খেতে হবে। এসব দেখে মা বলে, জেলাসিমেন্ট খুবই ভয়ঙ্কর। এরপর জিলং ক্লান্ত হয়ে ঘুমানোর জন্য যাচ্ছিল। তখন দুজনই একসাথে বলে, তুমি কোন রুমে ঘুমোবে? আমি তোমার সঙ্গে যাব। চ্যান তখন বলে, অঙ্কল, সে আমার এক্স ওয়াইফ, তাই আমারই তার সঙ্গে থাকা উচিত। জুচাং তখন বলে, ও তোমার এক্স ওয়াইফ ছিল, কিন্তু এখন সে আমার ওয়াইফ, তাই সে আমার সঙ্গে থাকবে। যখন তারা দুজনেই বিতর্ক করতে থাকে, তখন জিলং বলে, এই ভিলা এত বড়, এতগুলো রুম আছে, তোমরা কেন এত কাছাকাছি আছো? আমি বড় রুমে একা বিশ্রাম করব, তোমরা দুজন একসাথে থাকো। এদিকে আমরা দেখি বজ্রপাত হচ্ছে। জুচ্যাং তখন এটা লক্ষ্য করে জিলংয়ের রুমে আসে, কিন্তু সে সেখানে নেই, কারণ সে ক্লোজেটে লুকিয়েছিল। জুচ্যাং বলে, আজ তোমার কি ভয় লাগছে বজ্রপাতের কারণে? সে বলে, না। জুচ্যাং বলে, তুমি ক্লোজেট থেকে বের হও, কিন্তু সে বেরোতে চাইছিল না। জুচ্যাং তখন তাকে ধরে কোলে তুলে নিয়ে আসে। সে এত ভয় পেয়েছিল যে তার মুখকে একটি প্যাক কভার দিয়ে ঢেকে নেয়। পরের সকালে দেখা যায় জুচ্যাংয়ের পায়ে অনেক ব্যথা লাগছিল, কারণ জিলং তার উপর পা রেখেছিল এবং ঘুমের মধ্যে তার পায়ে হিট করেছিল। সে বলে, দয়া করে সাবধানে করো। চ্যানের মা বাইরে থেকে তার কণ্ঠ শুনে কান লাগিয়ে শুনছে। তাদের রুম থেকে জুচ্যাংয়ের কণ্ঠ যাচ্ছিল, দয়া করে সাবধানে করো, বেশি চাপ দিও না। এই সব শুনে চ্যানের মা খুশি হচ্ছিল। তখনই চ্যান সেখানে এসে পড়ে আর বলে, মা, এখানে তুমি কি শুনছ? সে বলে, তুমি চুপ করো, আমি শুনছি আমার ভাই কিভাবে বেবি তৈরি করছে। সে হেসে বলে, আপনার ভাই আর জিলং? তখনই তার মনে পড়ে কি সত্যি তারা বাচ্চা তৈরি করছে। এই সব কিছু ভাবতেই সে ভিতরে ঢুকতে চাইছিল। তার মা তাকে থামিয়ে দিয়ে বলে, তাদের বিরক্ত করো না। চ্যান বলে, জিলং আমার এক্স ওয়াইফ। তার মা তখন বলে, হ্যাঁ, সে তোমার এক্স ওয়াইফ ছিল, 1 বছর ধরে সে তোমার সঙ্গে বিয়ে করেছিল, কিন্তু তুমি আমাকে গ্র্যান্ডসান দিতে পারোনি। কমপক্ষে আমি আমার ভাতিজিকে খাইয়ে দিতে পারবো, পরের বার ভুলো না, সে তোমার আংটি হয়। এই কথা শুনে চ্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এদিকে জিলং জুচ্যাংয়ের পায়ে মাসাজ করছিল, যাতে তার পায়ের যন্ত্রণার অবসান ঘটানো যায়। তারপর সে তার শরীরের দিকে মনোযোগ দেয়। কি শরীর, এতগুলো অ্যাপস! এই সব কথাই সে মনে শুনতে পাচ্ছিল। সে বলে, আমি রুমে যাচ্ছি। তখন জিলং বলে, কোনো মজা নেই, আমাকে রাতের জন্য প্রস্তুতি নিতে হবে। তখন আমরা দেখি তার শরীরে সেই মন্ত্র আবদ্ধ হয়ে যায়। এটি উপলব্ধি করতে পেরে মাস্টার খুশি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জুচ্যাং অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল, আর চ্যাং সেই আগের মতনই অবস্থা। তখন চ্যানের মা জুচ্যাংকে জিলংয়ের বিষয়ে জিজ্ঞেস করে। জুচ্যাং বলে, ও খুব ক্লান্ত, তাই এখনো বিশ্রামে আছে। তখন চ্যান বলে, আঙ্কেল, আপনি আমাকে কেন এই সব কথা শোনাচ্ছেন? আঙ্কেল বলে, এখন তুমি আর শিশু নও, আজ থেকে আমার সঙ্গে কোম্পানিতে কাজ করবে। এ কথা শুনে সে কাঁদতে থাকে।
জুচ্যাং সেখান থেকে যেতেই তাদের কাছে সেই মাস্টার আসে। দুজনেই আতঙ্কিত হয়ে যায়। মাস্টার তাদের দুজনকেই অচেতন করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় এক ব্যক্তি জুচ্যাংকে ওয়্যারহাউসে নিয়ে এসেছে। জুচ্যাং বুঝতে পারে যে তার উদ্দেশ্য ঠিক না। সে বলে, তুমি আমাকে এখানে নিয়ে কেন এলে? আমি তোমার সঙ্গে কোনো ডিল করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তির কাছে গানও ছিল। তখন সেখানে সাংও আসে। তাকে দেখে জুচ্যাং বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? সে বলে, আমি তোমার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছি। জুচ্যাং তখন বলে, তুমি একজন অবৈধ সন্তান, আমি তোমার সঙ্গে ব্যবসা নিয়ে কিছুই আলোচনা করব না। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, কিছু করার আগে ভালো করে ভাবো, নাহলে শিয়ান পরিবার তোমাকে ছাড়বে না। সাং ইশারা করতেই তার লোকেরা চ্যান এবং তার মাকে নিয়ে আসে। তাদের সেখানে দেখে জুচ্যাং অবাক হয়ে যায়। সাং তখন জুচ্যাংকে পেপার সাইন করতে বলে। সে শিয়ান পরিবারের ব্যবসার কিছু পার্সেন্টেজ নিজের নামে চাইছিল, কিন্তু জুচ্যাং পেপার সাইন করতে অস্বীকার করে। সাং তখন তাকে হুমকি দেয়, তার পরিবারকে শাস্তি দেওয়ার কথা বলে। এরপর সে বলে, ঠিক আছে, বুঝে গেছি, তুমি ছিমির আসার অপেক্ষা করছো, তাই না? কিন্তু সে হাসবে না, কারণ সে হয়তো মারা গেছে। এই কথা শুনে সে অনেক ঘাবড়ে গিয়ে পেপার সাইন করতে যাচ্ছিল। সেই সময় জিলং বাতাসের গতিতে সেখানে পৌঁছে যায়। তাকে সেখানে দেখে সাং অবাক হয়ে বলে, আমি তো তোমাকে বিষ দিয়েছিলাম, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? জিলং তখন বলে, তুমি কি আমাকে সাধারণ মানুষ মনে করছো? তোমাদের ছোটখাটো ম্যাজিক আমার উপর কাজ করবে না, আমাকে হারাতে পারবে না, স্বপ্ন দেখা ছেড়ে দাও। সাং বলে, তুমি কি মাস্টার? জিলং বলে, তুমি মাস্টার কাকে বলছো? তুমি আমার স্বামীকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিলে, তোমাকে মৃত্যু থেকে কেউ রক্ষা করতে পারবে না। সাং তখন তার লোকদের আদেশ দেয় এই লোকদের মারতে, কিন্তু জিলংয়ের ম্যাজিকের কারণে তারা সাংকেই মারতে শুরু করে। জিলং তখন বলে, পারফেক্ট ম্যাজিক করতে শুধু তুমিই জানো, আমরা পারি না, তাই না? এই সময়ই মাস্টার আসে। সে চ্যান এবং তার মাকে ধরে রাখে, কিন্তু জিলংয়ের একটা মুভমেন্টের ফলে মাস্টার দূরে চলে যায়। এটা দেখে সাং হতবাক হয়ে যায়, তার লোকেরা তাকে মারছে। পরে আমরা শুনতে পাই মাস্টারের কণ্ঠস্বর যে জিলং সফলভাবে লাভ রেবেলাস পাশ করেছে, তুমি চাইলে আপার ল্যান্ডে যেতে পারো। এটা শুনে সে খুশি হয়। জুচ্যাং তাকে ডাকতে থাকে। সে তাকিয়ে বলে, তুমি আমার সাথে চলো। চ্যান তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু মা তাকে নিয়ে যায়। জিলং সেখান থেকে যাওয়ার সময় সে বুঝতে পারে জুচ্যাংয়ের বয়স খুব দ্রুত বাড়ছে। সে তাকিয়ে বলে, তোমার কি হয়েছে? মাস্টারের কণ্ঠশব্দ আসে, সে মানুষ, এসব সে সহ্য করতে পারবে না, ওকে ছেড়ে দিয়ে তুমি এগিয়ে যাও। কিন্তু জিলং তাকে ছেড়ে যেতে চাইছিল না। তখন সে মাস্টারের কাছে বলে, মাস্টার, আমি যাচ্ছি না, আমি জুচ্যাংয়ের সাথে থাকতে চাই। পোর্টাল তখন হঠাৎ গায়েব হয়ে যায়। তখন জুচ্যাং আবার আগের বয়সে ফিরে আসে। এরপর জুচ্যাং বলে, তুমি কি অনুতপ্ত হবে না? এত বড় কিছু আমার জন্য ছেড়ে দিলে। জিলং বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, সে আমার আর তার সমস্ত টাকাও তার। জুচ্যাং বলে, হ্যাঁ আমি তোমার, কিন্তু তুমি কেন টাকার কথা বলছো? এরপর তারা একে অপরকে চুমু দেয়। আর এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানে শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামা স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।